আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাও আপনাদের সাইকোলজিটা ঠিক করার একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি প্রমাণ করিয়ে দেখাবো যে কিভাবে আপনাদেরই করা টেকনিক্যাল অ্যানালিসিস আপনাদের লসের কিংবা প্রফিট কম করতে পারার সবচাইতে বড় কারণ। আমি কোনো থিওরি বলবো না, আমি থিওরিটিক্যাল কোনো ল্যাঙ্গুয়েজ আপনাদের সঙ্গে ইউজ করব না। আমি রিয়েল চার্টে এই মুহূর্তে স্টকগুলোতে আপনাদের সঙ্গে কি ঘটছে প্রতিদিন, কী কারণে আমরা প্রফিটগুলোকে বড় করতে পারতেছি না, কিভাবে আমরা অ্যাকচুয়ালি ওভার অ্যানালিসিস করে ফেলতেছি, অ্যানালিসিসই কেন আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আগামীতে আপনি যখন কোনো একটা স্টক অ্যানালিসিস করে সেই স্টকটাতে ট্রেড করবেন কিংবা ইন্ডেক্স অ্যানালিসিস করেন অথবা অন্য কোনো মার্কেটে অন্য কোনো কয়েন কারেন্সি যে কোনো কিছু আপনি যেটাই ট্রেড করেন না কেন, সেই ক্ষেত্রে কিভাবে ওভার অ্যানালিসিস থেকে আপনি বাঁচতে পারেন এবং কিভাবে আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন সেইটা আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব। সো আমি আপনাদেরকে রিসেন্টলি টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি সাইকোলজিক্যাল যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি, এই ভিডিওটাও সেটারই একটা অংশ। সো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে একইভাবে সাইকোলজি ক্লিয়ার করে দেখাবো যে কেন আমাদের ওভার অ্যানালিসিস বন্ধ করতে হবে। ধরেন এটা একটা চার্ট, একটা স্টকের চার্ট। কোন স্টকের চার্ট সেটা ইম্পর্ট্যান্ট না, বিষয় হচ্ছে এইটা কোনো একটা স্টকের চার্ট হতে পারে। এই স্টকটাই আপনি কিনেছেন কিংবা এই স্টকটা আপনি কেনার জন্য পরিকল্পনা করছেন অথবা আপনার ওয়াচ লিস্টে আছে। এখন আমরা বিভিন্ন টাইপের কিন্তু অ্যানালিসিস করে থাকি। একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমি ধরে নিচ্ছি আমি কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের প্রশিক্ষণ গ্রহণ করি নাই, আমি টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে অনেক বিস্তর পড়াশোনাও করি নাই, খুব বেশি অভিজ্ঞতাও আমার নেই। বাট বিনিয়োগের ইউটিউব চ্যানেল দেখে হোক কিংবা সেলফ স্টাডি করে বই পড়ে হোক, যে কোনো পন্থায় সাপোর্ট জিনিসটা আসলে কি, রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি, ট্রেন্ড লাইন কাকে বলে, এই বেসিক জিনিসগুলো আমি জানি। সো আমার অ্যানালিসিসের ক্ষেত্রে আমি আসলে অনেক কমপ্লেক্স ওয়েতে, অনেক অ্যাডভান্স ওয়েতে অ্যানালিসিস করতে পারি না, বাট আমি খুব বেসিক ওয়েতে একটা স্টককে দেখতে পছন্দ করি। সেই ক্ষেত্রে আমি আসলে একটা স্টককে কিভাবে অ্যানালিসিস করব। ধরেন এটা যে কোনো একটা স্টক এই লেভেল থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছিল, অর্থাৎ এটা একটা ডাউন ট্রেন্ড। আমরা অ্যানালিসিসের যদি বেসিক বুঝি তাহলে আমরা দেখতে পাই এইটা একটা সুইং, যখনই এই লোটাকে ব্রেক করে নিচে একটা সুইং তৈরি করলো, এটা আরেকটা সুইং, তার মানে লোয়ার লো তৈরি হয়েছে, অর্থাৎ এটা একটা ডাউন ট্রেন্ড। এরপরে আরেকটা সুইং তৈরি করলো, অর্থাৎ এই পর্যন্ত চলাকালীন সময় পর্যন্ত এইটা একটা ডাউন ট্রেন্ড, এতে কোনো সন্দেহ নাই। আমি ধরে নিচ্ছি আপনি ইলিয়ট ওয়েভ পারেন না, আমার এই ইলিয়ট ওয়েভ এখানে কি ড্র করা আছে এটাও দেখার প্রয়োজন নাই। ধরেন এগুলা ভুল, এগুলা জাস্ট রাফ খাতার মতো। ছোটোবেলায় আমরা পড়াশোনা করতে গেলে রাফ খাতা ইউজ করতাম না, ব্যাপারটা ওরকম। বাট আমি ধরে নিচ্ছি আপনি শুধুমাত্র এই ট্রেন্ড লাইনটা আঁকাইতে পারেন, আপনি এই প্রথম সুইংটাকে এই পরবর্তী মেজর সুইংয়ের সাথে কানেক্ট করে দিয়েছেন, সামনের দিকে অগ্রসর করে দিয়েছেন। ধরেন এই লেভেলে থাকতে আপনি সুইংটাকে কানেক্ট করে আঁকাইছেন এই ট্রেন্ড লাইনটা, আপনি তো জানেন না যে সামনে কি হবে, ইউ নেভার নোস। সো পরবর্তীতে আপনি সামনের দিকে শুধু এটাকে এইভাবে এক্সটেন্ড করে দিয়েছেন, আপনার কিন্তু আর কোনো কাজ নাই। হ্যাঁ, পরবর্তীতে মিলে গেছে, দ্যাট ইজ ডেফিনেটলি অ্যানাদার থিং, এটা টেকনিক্যাল অ্যানালিসিসের বৈশিষ্ট্য। এবার যখন এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে তখন কিন্তু আপনার মনে একটা ছোট্ট হইলেও আশার জন্ম নেয় যে এই স্টকটা সম্ভবত বটম তৈরি করে ফেলছে এবং এই লেভেল থেকে এই স্টকটাকে ওয়াচ লিস্টে আনা যেতে পারে। ইটস নট লাইক দ্যাট যে এখানে বাড়ছে, ব্রেকআউট করছে আর সাথে সাথে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। আমাদেরকে কি ইনশিওর হইতে হবে? আমাদেরকে ইনশিওর হইতে হবে আমাদের এই স্টকটা একটা সুইংয়ে অন্তত পক্ষে হায়ার হাই তৈরি করতে পারে কি না। কারণ যতক্ষণ পর্যন্ত নিচের দিকে নামতেছিল সে লোয়ার লো করতে করতে নিচের দিকে নামতেছিল। সো যখনই সে হায়ার হাই করতে পারবে, একটা প্রিভিয়াস সুইং হাইকে ব্রেক করে উপরে উঠতে পারবে, তখন সে আমি বুঝবো যে না, হ্যাঁ, ডাউন ট্রেন্ডটা শেষ হয়েছে। তার আগ পর্যন্ত বোঝার কিন্তু কোনো উপায় নাই। ছোট ছোট আপ মুভ কিন্তু আগেও ছিল, সো একটু বাড়ছে সেটা আমাদের দেখার বিষয় না। বাট আমরা ক্লিয়ারলি দেখতে পাইলাম যে এই লেভেলে এসে একটা সুইং হাই ক্রিয়েট করলো, তার মানে এই লেভেলটা তৈরি হওয়ার পরে আমরা বুঝলাম যে এটাই বটম। কথাটা বোঝার চেষ্টা করেন। এইটা নিচের দিকে আসার পরে এইখানে ডাইভারজেন্স দেখে, ইলিয়ট ওয়েভ দেখে, যে কোনো অ্যানালিসিসের মাধ্যমে আপনি যদি কনফার্ম হন যে এইটাই বটম, তাহলে আপনি মার্কেটে বারবার লুজার হবেন, কারণ আমাদের মার্কেটে বটমের কোনো শেষ নাই, মাল্টিপল টাইম বটম ক্রিয়েট হইতেই পারে। কিন্তু আপনি যদি একটা হায়ার হাই ক্রিয়েট হইতে দেন, সুইং হাই তৈরি করা পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এইবার আমি এক্সপেক্ট করতে পারি যে এটা হয়তোবা আমাদের এই স্টকের বটম। ওকে ফাইন, আপনি এই স্টকের বটম নির্ধারণ করলেন, পরবর্তীতে স্টকটা রিভার্সালে এসে উপরের দিকে উঠলো,
আপনি যেই পন্থাই ফলো করেন না কেন, আপনি এই স্টকটাকে এই লেভেলে কিনছেন, নাকি আপনি এই স্টকটাকে এই লেভেলে কিনছেন, নাকি আপনি এই স্টকটাকে গত 2-3 দিনের মধ্যে এই লেভেলে কিনছেন কিংবা আজকে কিনছেন, আই ডোন্ট মাইন্ড। কারণ কি? কারণ হচ্ছে এই স্টকটা একটা আপ ট্রেন্ডের স্টক, একটা আপ ট্রেন্ডের স্টক উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতেছে। এখন আপনি যদি এই লেভেলে কিনেন, আপনি বেটার পজিশনে কিনছেন, এই সুইংগুলোতে হবে আপনার স্টপ লস। আপনি যদি এই লেভেলে কিনে ফেলতে পারেন তাহলে আপনি বেস্ট, আপনি তাহলে এই সুইংয়ের নিচে রাখবেন আপনার স্টপ লস। আর আপনি যদি গতকালকে বা এই যে এই লেভেলটাতে কিনেন তাহলে এই রিসেন্ট সুইংয়ের নিচে থাকবে আপনার স্টপ লস। তার মানে এইখানে যদি আপনি কিনেন তাও আপনার ক্ষতি হইলে ক্ষতি হবে কিন্তু 2 টাকা, আপনি যদি এইখানেও কিনেন তাও আপনার ক্ষতি হইলে ক্ষতি হবে 2 টাকা, এইখানেও যদি কিনেন ক্ষতি হইলে ক্ষতি হবে 2 টাকা। ট্রেডিংয়ের নিয়মই এটা, আপনি কোথায় কিনতেছেন সেটা ম্যাটার করে না, এন্ট্রিটা সঠিক পজিশনে আছে কিনা, ট্রেন্ডের সাথে আছে কিনা এবং স্টপ লসটা প্রপারলি আপনি ডিফাইন করতে পারতেছেন কিনা এইটা ম্যাটার করে। এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ওভার অ্যানালিসিস আমরা কোথায় থেকে শুরু করি। এতক্ষণ পর্যন্ত যেটুকু বললাম এটুকু হচ্ছে সিম্পল এবং বেসিক অ্যানালিসিস। এইটুকু না জানলে আপনি কোনো একটা ট্রেডে প্রপার এন্ট্রি করতে পারবেন না। কিন্তু আপনি যখন প্রপার এন্ট্রি করে ফেলবেন, এখানে হোক এখানে হোক এখানে হোক, আমি ধরে নিচ্ছি আপনি এই স্টকটার মধ্যে প্রপার এন্ট্রি করে ফেলেছেন আপনার অ্যানালিসিসের মাধ্যমে। এইবার শুরু হয় আমাদের ওভার থিঙ্কিং বা ওভার অ্যানালিসিস। কিভাবে? আপনি প্রথমে ধরে নিচ্ছি আপনি এই স্টকটার মধ্যে এই সমস্ত কোনো একটা লেভেলে এন্ট্রি করছেন। এন্ট্রি করার পর যখন এই স্টকটা এই লেভেলে গেছে আপনি দেখতে পারতেছেন যে এইটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স জোন, প্রিভিয়াস সুইং হাই। যেহেতু প্রিভিয়াস সুইং হাই, এই লেভেলে আমার একটা রেজিস্ট্যান্স আছে এবং এইখানে এসে আমরা কি জানি, টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় আমরা কি শিখি ক্লাসগুলোতে বা ট্রেনাররা কি শিখায়, রেজিস্ট্যান্সে খেয়াল করবেন, যদি রেজিস্ট্যান্সে কোনো সেল ক্যান্ডেল তৈরি হয়, কোনো সেল সিগন্যাল আসে বিভিন্ন ক্যান্ডেলের নাম দেখিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে সেল করব। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে আপনি কিনছেন 25-26 টাকায়, এই স্টকটা এখন 28 টাকায় পৌঁছাইছে, আপনার 11-12% প্রফিট আছে, সবই ঠিক আছে। বাট এই লেভেলে আসার পর যখনই একটা লাল কালারের ক্যান্ডেল তৈরি হয়ে গেল, আপনি সাথে সাথে ভয়ের বশে এই ট্রেডটাকে এক্সিট করে দিলেন, রাইট? আমি যদি ভুল বলি আপনি রিয়েল লাইফে আপনার এক্সিস্টিং ট্রেডগুলো বা অতীত ট্রেডগুলোর সাথে একটু ম্যাচ করে দেখেন। আমার বক্তব্যে কোনো ভুল থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি কারেকশন করার চেষ্টা করব। আর যদি দেখেন আমার বক্তব্য আপনার রিয়েল ট্রেডিং লাইফের সাথে মিলছে, তাহলে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করার চেষ্টা করেন, কারণ আমি আপনাকে এই সমস্যাটার সমাধানই দেখাবো এবং এই সমস্যাটার কারণও আমি আপনাকে তুলে ধরবো। ফাইন, আপনি এইখানে এক্সিট করে ফেললেন। পরবর্তী দিন যারা আরেকটু এক্সপার্ট তারা এই লেভেলে একটু মার্ক করে ওয়েট করে যে আরেক দিন দেখি কনফার্মেশন আসে কিনা। এরপরের দিন যখন একটা বিয়ারিশ পিনবার তৈরি হয়েছে, নিচের দিকে ডাউন বড় প্রফিট টেকের অংশ, একটা বড় রেড কালারের ক্যান্ডেল, এটা দেখলে আমার মধ্যেও ভয় জন্মাবে যে রেজিস্ট্যান্স লেভেলে এইরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমি কেন সেল করব না? স্বাভাবিকভাবেই এইখানে যদি আপনি এক্সিট নাও করেন, আপনি পরের দিন এক্সিট করে দিবেন। আলটিমেটলি কি হচ্ছে? এইটা। এখানে অনেক কনসেপ্ট চলে আসে, অনেকে আমরা ইলিয়ট ওয়েবের মাধ্যমে সুইং বোঝানোর চেষ্টা করি, আমরা অনেকে এসএমসির মাধ্যমে স্মার্ট মানি কীভাবে আমাদের বোকা বানায় এগুলো বোঝানোর চেষ্টা করি। বাট আমরা এই বেসিক জিনিসটা খেয়াল করি না। আমরা একটা ট্রেডে এন্ট্রি করেছি কোথায়? এইখানে। আমাদের স্টপ লস কোথায়? এইখানে। যখন আমাদের এই ট্রেডটা 10%, 11%, 12% প্রফিটে গিয়েছে, যাওয়ার পরে একটা কিংবা দুইটা রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, দুইটা জিনিস আমাকে প্রশ্ন করতে হবে। নাম্বার 1, আমার কি স্টপ লস হিট হয়েছে? যদি স্টপ লস হিট হয়, পৃথিবীর কোনো দ্বিতীয় নিয়ম নাই যে আপনাকে এই স্টকটা সেল করতে হবে। ডেফিনেটলি আপনাকে অল্প লসে এই স্টকটা সেল করতে হবে, অথবা আপনার পোর্টফোলিওর ডিজাস্টার হওয়া থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ আপনি একটা ট্রেন্ডি স্টক কিনেছেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনি স্কয়ার ফার্মার মতো কোনো শেয়ারে বিনিয়োগ করেন নাই। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে নিচের দিকে নামতেছে, নামার পরে আমি কি এই স্টকটাকে একটা সুইং তৈরি করার জন্য সুযোগ দিয়েছি কিনা? প্রথম পয়েন্ট ছিল আমার স্টপ লস হয়েছে কিনা? অ্যান্সার হচ্ছে আমার স্টপ লস এখনো পর্যন্ত হয় নাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে একটা রেড কালারের ক্যান্ডেল হইলো কিংবা একটা সেকেন্ড রেড কালারের ক্যান্ডেল হইলো, তাতে করে আলটিমেটলি আমি কি এই স্টকটাকে একটা নতুন সুইং তৈরি করার সুযোগ দিতে পারলাম কিনা? পারি নাই কিন্তু।
ভ্যালিড সুইং কি, ভ্যালিড সুইং কিভাবে তৈরি হয়, চাইলে বিনিয়োগের প্লেলিস্টে যাইতে পারেন। আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশনে যদি আপনি যান, প্লেলিস্ট অপশনে দেখবেন যে এসএমসির একটা আলাদাভাবে প্লেলিস্ট আপনাদের জন্য তৈরি করে দেওয়া আছে। ওই এসএমসির প্লেলিস্টে গেলে আপনি এটার ভিতরে দেখবেন ভ্যালিড সুইং তৈরি কিভাবে হয়, কোনটাকে ভ্যালিড সুইং বলে। ওটা নিয়ে আলাদাভাবে এখন আর আলোচনা করতেছি না, আমি ধরে নিচ্ছি আপনি জানেন ভ্যালিড সুইং কি। সো যখন এইখান থেকে এই পর্যন্ত নিচের দিকে নামছে, এখনও সুইং তৈরি হয় নাই। আরও যদি একদিন 2 দিন নিচের দিকে নামতো কোনো অসুবিধা ছিল না, কারণ স্টপ লসও হয় নাই, ভ্যালিড সুইংও তৈরি হয় নাই। যখন এই সবুজ কালারের ক্যান্ডেল তৈরি হয়ে এই ক্যান্ডেলটাকে কাভার করে উপরে গিয়ে ক্লোজ দিতে পারলো, নিচের লোয়ের পয়েন্টটাও সে ব্রেক করতে পারলো, মানে ভ্যালিড সুইংয়ের কন্ডিশন ফুলফিল করতে পারলো, তখন এই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে আলটিমেটলি আসলে এখানে একটা ভ্যালিড সুইং তৈরি হইল। একটা ভ্যালিড সুইং তৈরি হওয়ার মানে কি? একটা ভ্যালিড সুইং তৈরি হওয়ার মানে হচ্ছে একটা স্টক এইভাবে উঠবে, কারেকশন হবে, এইভাবে উঠবে, কারেকশন হবে, এভাবে উঠবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা স্টকের উপরের দিকে ওঠার নিয়ম। আমরা যে কাজটা করি, আমরা সাধারণত এইখানে স্টক কিনি, আমরা এই রেজিস্ট্যান্সে সেল করে দেই, পরবর্তীতে আমরা বলি এখন অন্য সেক্টরে চলে যাব, এখন অন্য স্টকে চলে যাব, এটা থেকে প্রফিট পাইছি, কালকে আরেকটা কিনবো, কালকে আবার ওইটাতে প্রফিট হবে। দ্যাট ইজ রিডিকুলাস। শুনতে খুবই ভালো শোনায়, খুবই মানে অ্যাট্রাকটিভ শোনায়, বাট ইট ইজ নট রিয়েলিস্টিক। আপনি আপনার লাইফ দিয়ে এক্সপ্লেন করেন, আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স চিন্তা করেন, এইটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ না। আপনাকে এখানে কিনতে হবে, আপনাকে এখানে স্টপ লস রাখতে হবে, একটা সুইং তৈরি হওয়ার সুযোগ দিতে হবে, যদি না স্টপ লস হয় এরপরে যখন নতুন সুইং হবে আপনার স্টপ লস কিন্তু আর এইখানে থাকবে না, স্টপ লস এইখানে চলে আসবে, যে কারণে আপনি কিন্তু আপনার বিপদ থেকে অলরেডি মুক্তি পেয়ে গেলেন। পরের বার আবার স্টপ লস হবে এইখানে, পরবর্তী সুইং তৈরি হয়ে গেলে। এনিওয়ে, এইটা এই ভিডিওর মূল কনসেপ্ট না, এটা আপনাদের আগেও দেখাইছি। মূল বিষয়টা হচ্ছে এই লাল কালারের ক্যান্ডেলগুলোকে অ্যানালিসিস করার নামই হচ্ছে ওভার অ্যানালিসিস। কেন বলছি? লেটস সে এইবার আপনি স্টকটাকে একটু ভালোভাবে অবজার্ভ করেন, একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করেন এই স্টকের মেইন সুইংগুলো কোথায় ছিল। এই স্টকের মেইন সুইং ছিল এইখানে একটা, এই স্টকের সেকেন্ড মেইন সুইং ছিল এইখানে একটা, এই স্টকের থার্ড মেইন সুইং ছিল এইখানে একটা। তার মানে প্রথম প্রফিট টেক আমার অ্যাকচুয়াল জোন হচ্ছে এইটা। বোঝার চেষ্টা করেন, প্রথম প্রফেশনাল প্রফিট টেক জোন এইটা, যেই কারণে ব্রেকআউটের পর অনেকেই এন্ট্রি নিছে কিন্তু আলটিমেটলি প্রফিট করতে পারে নাই। এই প্রফেশনাল প্রফিট টেকিং জোনের প্রেসারে এসে আলটিমেটলি প্রাইস নিচের দিকে ফল করছে। সো এইটা অ্যাকচুয়ালি বাই জোন না। পরবর্তীতে এইখান থেকে কোথায় ঘুরবে, এইখানে ঘুরবে না এইখানে ঘুরবে, উই নেভার নো, আমরা কেউ জানি না। বাট আমরা এইটা জানি যে এই যে বটম, এটার নিচে আর যাওয়া যাবে না, কারণ এটার নিচে গেলে তো এটা ডাউন ট্রেন্ড হয়ে যাবে। তাহলে এইটার নিচে যেহেতু যাওয়া যাবে না, এই যে জোনটা আমরা খেয়াল করবো যে এরকম জোনের আশেপাশে এসে ঘুরে কিনা, ঘুরলো ফাইন, উপরের দিকে ওটা শুরু করলো। এবার আপনি কোথায় কিনবেন এটা ইটস আপ টু ইউ। আমি ধরে নিচ্ছি আপনি একদম কনজারভেটিভ ট্রেডার, এই লেভেল ব্রেকআউট করার পরে গতকালকে আপনি এই স্টকটা কিনছেন, খুব ভালো কথা। তাহলে এইবার এই স্টকটার প্রফেশনাল প্রফিট টেকিং টার্গেট লেভেল কোনটা? প্রিভিয়াস সুইং হাই, ওইটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে পরবর্তী প্রফিট টেকিং জোন কোনটা? ফাইনাল সুইং হাই। হ্যাঁ, আমি বলতেছি না যে এই টার্গেটটা 3 দিনে হিট করবে, এবং এটাও বলতেছি না যে এই টার্গেটটা 15 দিনে হিট করবে। এমন হইতে পারে যে এই স্টকটা এখানে অ্যাকুমুলেশন হইতেছে, আপ ডাউন করতেছে, করতে করতে এইখানে হিট করতেই তার 15 দিন 20 দিন লাগতে পারে। দ্যাট ইজ আপ টু দ্য মার্কেট। এটা আমার হাতে নাই, এটা আপনার হাতেও নাই। এই পর্যন্ত যেতে স্টকটার 6 মাস সময়ও লাগতে পারে, আবার এই পর্যন্ত যেতে স্টকটার মাত্র 15 দিন সময়ও লাগতে পারে। আমরা জানি না। আমরা রহিমা ফুড দেখেছি, আমরা রহিম টেক্স দেখেছি, আমরা কেডিএস দেখলাম, কি বলে দেশ গার্মেন্টস দেখলাম, অনেক স্টক দেখলাম যে এই পর্যন্ত যেতে ওই স্টকটার 15 দিন লাগছে, 15 দিনেই চলে গেছে। সো আমি বলছি না এই স্টকটা 15 দিনে যাবে, না এই স্টকটা কত দিনে যাবে, বাট আমি আপনাকে বলছি আপনি যেই লেভেল এন্ট্রি নিয়েছেন, এইখানে এন্ট্রি নিয়ে থাকলে এইটা আপনার সেল জোন, এইখানে এন্ট্রি নিয়ে থাকলে এইটা আপনার পরবর্তী সেল জোন, এটাও ব্রেকআউট করলে বা তখন এন্ট্রি নিলে পরবর্তী সেল জোন হবে এইটা। ওভার অ্যানালিসিস কাকে বলে? ওভার অ্যানালিসিসের মানে হচ্ছে যখন এই স্টকটা আপনি ট্রেড নিয়ে ফেলছেন, এই স্টকটা আপনার হোল্ডে আছে, আপনি জানেন যে আমার পরবর্তী টার্গেট কোথায়, আপনি সেটা ফিক্স করে এই স্টকটা কিনছেন এবং আপনার স্টপ লসটাও ফিক্স করা আছে। আপনি যেই কোনো লেভেলে কিনছেন এইটা ছিল স্টপ লস, পরবর্তীতে ক্যান্ডেল বাড়তেছে, আপনি 10% নিচে ধরেন এইখানে রাখছেন স্টপ লস, বা ট্রেলিং স্টপ লস ইউজ করছেন, যেই পদ্ধতিতেই যান। কিংবা গতকালকে আপনি এই সুইংটা তৈরি হওয়ার পরে এই রিভার্সাল স্টক কিনছেন, তার মানে এইখানে 31 টাকা 70 পয়সা হচ্ছে আপনার বর্তমান স্টপ লস।
আমি কি করব, আমার প্রফেশনাল অ্যাপ্রোচ কি হওয়া উচিত। যত টাকাই আমি কিনি না কেন, আমি 25 টাকায় কিনি, আমি 30 টাকায় কিনি, আমি 32 টাকায় কিনি, আমার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই প্রফেশনাল টেকিং প্রফিট টেকিং জোন পর্যন্ত স্টক না যায়, অর্থাৎ এইটাকে বলে মূলত বাংলা ভাষায় টার্গেট। কি বলে, আপনারা যেটা খুঁজেন আর কি, ভাই এটা টার্গেট কত দূর যাইতে পারে, শিওর নিউজ কোন এনিওয়ে রিডিকুলাস হয়ে যাবে, ওগুলো বলতে চাচ্ছি না। মূল বিষয় হচ্ছে এই স্টকটার টার্গেট আমার এইখানে, তাহলে আমার কি এখানে যাবে এটা শিওর না। আমি এটাও আপনাকে বলতেছি না যে এই স্টকটা এখানে যাবে শিওর, বাট যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু যাওয়ার সম্ভাবনা আছে, আমি স্টপ লসটা এখন এখানে ধরছি। কালকে যদি আরেকটা পজিটিভ ক্যান্ডেল বার তৈরি হয়, আমি যদি পরবর্তীতে কোনো সুইং তৈরি হওয়ার সুযোগ দেখি, এরপর যদি একটু কারেকশনে আসে, কারেকশন করে যদি আবার উঠে, ওই সুইংয়ের নিচে আমি আমার স্টপ লসটাকে উপরে তুলে নিয়ে যাব, যেটা লাস্ট ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছি ট্রেইলিং স্টপ লস কী। তারপরে এইভাবে উঠতে থাকবে, আমি নিচে দিতে থাকবো। ওভার অ্যানালিসিসের মানে হচ্ছে সুইং কমপ্লিট হওয়ার আগে একটা স্টকে এন্ট্রি নেওয়ার পর তার টার্গেট হিট করার আগ পর্যন্ত মধ্যবর্তী লাল কালারের ক্যান্ডেল, এটার নাম কি, এটার কি পজিশন, এটার ভলিউম কত হয়েছে, এইটা সেটা অমুক তমুক বলে আমরা ট্রেড থেকে এক্সিট করে ফেলি। দ্যাটস কল্ড ওভার অ্যানালিসিস। ওভার অ্যানালিসিসের আরও প্রকারভেদ আছে, আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। ওভার অ্যানালিসিসের আরেকটা কমন প্রকারভেদ হচ্ছে কোথায় বটম, কোথায় এন্ট্রি নিব। আপনি কি করতে চাচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এই স্টকটা থেকে এখন এন্ট্রি নেওয়া উচিত হবে, এটা কি এখন বাই জোনে আছে। আপনি বলতেছেন শিওর না, এখনও কারেকশান শেষ নাও হয়ে থাকতে পারে, আর একটু দেখি শিওর হই। ওকে ফাইন, আপনার কাজ হচ্ছে আপনি শিওর হবেন যে এটা কি আপ ট্রেন্ডের স্টক কিনা, এইটা আপনার শিওর হওয়ার কাজ। আপনার কাজ এটা না যে আপ ট্রেন্ডের স্টক তৈরি হওয়ার পরে পরবর্তীতে যখন সুইংগুলো তৈরি হচ্ছে, ওই সুইংগুলো অ্যাকুরেটলি কত পয়সা পর্যন্ত নামবে সেটা ডিফাইন করা আপনার অ্যানালিসিসের কাজ না। যখন আপনি মার্কেটের কাছে অ্যাকুরেট হওয়ার চেষ্টা করবেন, এক্স্যাক্ট ফিগার বলার চেষ্টা করবেন যে আমি এত পয়সাতেই কিনবো, তখন আপনি সব সময় মার্কেটের কাছে লুজার হইতে বাধ্য হবেন। আপনার একটা অ্যাপ্রক্সিমেট টার্গেট থাকবে যে এইটা একটা সুইং, এটা এতটুকু নিচে আসলে আমি কিনবো, আমার স্টপ লস সুইংলোতে আছে বা একটা নির্দিষ্ট রেঞ্জে আছে। সো আমরা অনেক ক্ষেত্রেই যেটা করি, ধরেন এই ট্রেন্ড লাইনের চ্যানেলটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটে এন্ট্রি নিতে হবে না, সেটা আপনারা এতদিনে শিখে গেছেন বুঝলাম, রিটেস্টের পরে এন্ট্রি নিতে হবে। বাট যখন রিটেস্ট করছে, রিভার্সাল করতেছে, শুধু এই স্টকের কথা বলতেছি না, লেটস সে এইখানে ব্রেকআউট করছে, করার পরে এইখানে রিটেস্ট করে রিভার্সাল করতেছে, এখন আপনি ভাবতেছেন এইটা যদি কালকের পরে আবারও নিচে নামতে পারে, বাট আমার কথাটা বোঝার চেষ্টা করেন। এইখানে ওঠার পর রিভার্সাল করছে, নিয়ম অনুযায়ী এইখানে আপনার বাই করার কথা, আপনি নিয়ম অনুযায়ী এইখানে বাই করবেন এবং এই সুইংয়ের নিচে আপনার স্টপ লস সেট করবেন। এইটা হচ্ছে আপনার কাজ, কারণ ট্রেডিং ইজ এ গেম অফ প্রবাবিলিটি। আপনি প্রবাবিলিটিকে সামনে রেখে একটা ট্রেড করার চেষ্টা করতেছেন, তার মানেই হচ্ছে আপনি কখনো 100% শিওর হয়ে ট্রেড নিতে পারবেন না, বাট আপনি ট্রেড নিতে পারবেন নিয়মতান্ত্রিকভাবে, যে কোনো কারণে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, এই সিদ্ধান্তটা যদি ভুল হয়ে থাকে তাহলে যাতে আমার ক্ষতিটা খুব অল্প হয়। বাট আপনি ধরেন মনে করতেছেন এরপরে নিচে নামতে পারে, বাট আসলে নিচে নামলো না, সে উপরে চলে গেল, আপনি চেয়ে দেখতেছেন 30% 40% প্রফিট আপনার চোখের সামনে হয়ে যাচ্ছে, বাট আপনি ওই যে ভয় পাচ্ছিলেন যদি আরেকটু নিচে নামে, আর একটু নিচে নিয়ম আসলে কিনবো, বাট দ্য রিয়ালিটি ইজ যখন এইখানে নেমে রিভার্সাল করতো, তখন আবার আপনার মনে হইতো পরবর্তী সাপোর্ট জোন তো এইটা, এখান থেকে মনে আবার একটু নিচে নেমে এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। এই মনে হওয়ার কোনো শেষ নাই। কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে, কোনো পলিসির মাধ্যমে, কোনো মেকানিজমের মাধ্যমে কখনো আপনি মার্কেটের প্রত্যেকটা সুইং মুভমেন্টের হাই এবং লো এক্স্যাক্টলি ডিফাইন করতে পারবেন না। আপনাকে সম্ভাব্যতা পরিমাপ করে সম্ভাব্যতার ভিত্তিতে ট্রেড নিতে হবে, এবং যদি আপনার ডিসিশনটা ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এই ভুল হওয়ার ডিসিশনকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, সেই প্রোটেকশনটা আপনাকে ইউজ করতে হবে, সেটাই হচ্ছে ট্রেডিং। সো কখনোই আপনি এন্ট্রির ক্ষেত্রেও সিগন্যাল পেয়ে গেলে যদি আবার কারেকশন হয়, এইটা ভেবে ওভার অ্যানালিসিস করার চেষ্টা করবেন না। আপনার কাজ হবে সুইংলতি স্টপ লস ইউজ করে সাহস করে ট্রেডটা নিয়ে নেওয়া। আরেকটা ভুল আছে আমাদের ওভার অ্যানালিসিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স জোনে চলে আসলে আমরা ধরে নেই এইখান থেকে কালকেই পড়া শুরু হবে, এই কারণে আমরা ওইখানে কোনো অপরচুনিটিই দেই না, ওই জায়গাটাতে আমরা অপেক্ষাই করি না যে আসলে কি হবে, আসলে কি হইতে পারে। আপনি যেই কোনো স্টকে যান, আমি প্রিভিয়াসলি আপনাদেরকে যে স্টকগুলো দেখিয়েছি, লাস্ট ধরেন আপনাদেরকে আমি শেয়ার বাজার আপনার জন্য না, এই টোনে, এই ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে যেই
কি বলবো সাইকোলজিক্যাল ভিডিওটা দিয়েছিলাম যে সেম স্টাইলে কখনো ট্রেড করেন না, মার্কেটের ট্রেন্ড বুঝে সেই অনুযায়ী ট্রেড করেন। এই ভিডিওটাতে জাস্ট 12 দিন আগের ভিডিও, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা যেই লেভেলেই আপনারা স্টক কিনে থাকেন না কেন সেটার স্টপ লস ডিফাইন করেন। সেই স্টকটা বাড়ছে ঠিক আছে, বাট এই মুহূর্তে জাস্ট 20 টাকা পর্যন্ত বাড়ছে, আপনি অপেক্ষা করেন, কারেকশন হবে, হইতে দেন, বাট এটা 19 টাকার নিচে নামবে না, আপনার কেনা দামের নিচে যাবে না, আলটিমেটলি আপনি 22 টাকা পর্যন্ত যাইতে পারবেন। এখন আমাদের মার্কেটে ওই প্রত্যেকটা স্টকের এই জার্নিটা চলতেছে, কোনোটা 20 টাকায় আছে, কোনোটা 19.5 টাকায় আছে, কোনোটা 20 টাকা বলতেছি, কোনোটা এখানে 21 টাকায় আছে, কোনোটা 21.5 টাকায় আছে, কোনোটা তার টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছে। এটা হচ্ছিল সেই দিনের ভিডিও। আমি আপনাকে এখানে আরও রিয়েলিস্টিক কিছু ফিগার দেখাই, যেটা আপনাদেরকে আমি মানে লাইভ দেখাইছিলাম এবং বলছিলাম, কথা দিয়েছিলাম যে পরবর্তীতে আপনাদেরকে মিলিয়ে দেখাবো যে মানে আসলে সাইকোলজি কিভাবে কাজ করে। আমি আপনাদের এই ভিডিওতে আফতাবটর একটা চার্ট দেখিয়ে বলছিলাম যেটা আমার একটা রানিং ট্রেড, স্টিল নাও এটা আমার রানিং ট্রেড, 28 টাকা 10 পয়সায় কেনা এবং আমি 44 টাকায় সেল করার টার্গেটে এটাকে হোল্ড করতেছি ওই মোমেন্টে, 12 দিন আগের কথা। এবার আজকের দিনে আমরা একটু আফতাব অর্ডার চার্টটাতে যাই, ওই ভিডিওগুলোই জাস্ট ফলো করতেছি। দুইটা স্টক দেখাবো, আমি আমার ক্রেডিট বা অন্য কোনো কিছুই না, আমি আপনাকে সাইকোলজি বুঝাবো যে কেন আমি টার্গেট পর্যন্ত হোল্ড করব। ওই যেটা বললাম যে আপনি এইখানে দেখতেছেন একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে রিভার্সাল করলো, আমি কিন্তু ঠিক রিটেস্ট করার পরে রিভার্সালে 28 টাকা 10 পয়সায় এন্ট্রি নিয়ে বসে আছি এবং আমি যখনই এন্ট্রি নিছি আমার কিন্তু স্টপ লস ছিল। এই যে সুইং লো 26 টাকা 50 পয়সার আশেপাশে, এটা কিন্তু আমার প্রথম দিন থেকে স্টপ লস ছিল, যদি কোনো কারণে নিচের দিকে নেমে আসে আমি স্টপ লস দিয়ে দিতাম। এবং এখন আমি এখানে একটা সুইং তৈরি হওয়ার জন্য সুযোগ দিচ্ছিলাম স্টকটাকে। আমি ভিডিওতেও দেখাইছিলাম যে এই স্টকটা এখানে আসার পর ব্রেকআউট করলে একটা রিটেস্ট করবে, তখন আবার একটা গ্রুপ অফ পিপল নতুন করে এই স্টকটাকে এন্ট্রি অপরচুনিটি হিসেবে দেখবে এবং তারা আসলে এইটাকে বাই করবে। আপনি করেন না করেন, কেউ করুক, অসুবিধা নাই, কেউ না কেউ করবে এবং কেউ না কেউ যে করবে সেটা আমি খুব ভালোভাবেই জানি এবং সেটা আমাকে চার্ট বলে দিচ্ছে, সেটা আমাকে কারো বলে দেওয়ার প্রয়োজন নাই। এখন এই আফতাবটো এখান থেকেই ঘুরে দাঁড়াইছে, কালকে আর নিচে নামতে পারবে না, আমি এরকম স্টেটমেন্ট দিতে পারবো না, এখতিয়ার আমার নাই। বাট আমি এই স্টকটা এখানে কেনার পর ওই যে আমার প্রফেশনাল প্রফিট টেকিং জোন, যেটা এতক্ষণ বুঝাইলাম, আমার প্রফেশনাল প্রফিট টেকিং জোন তো এইটা একটা জোন এখানে আছে, বাট আমার কাছে এইটা মেজর মনে হয়নি, আমার কাছে এইটা প্রফেশনাল প্রফিট টেকিং জোন মনে হয়েছে। বাট আমি বলার সময় সবাইকে বলছি আপনাদের ভিডিওতে যে 42 টাকা কিংবা 44 টাকা এটা হচ্ছে আমার ফার্স্ট প্রফিট টেকের টার্গেট। ওই 42 টাকা বলার কারণ হচ্ছে এইটা একটা প্রফিট টেকিং জোন, ছোট হইলেও এটা একটা প্রফিট টেকিং জোন, আর এইটা হচ্ছে মেজর প্রফিট টেকিং জোন, যেই কারণে 42 থেকে 44 টাকা আমার টার্গেট। এবার সাইকোলজির যে পার্ট সেটা বোঝার চেষ্টা করেন। এই ভিডিওতেই দেখেন লাল কালারের যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেল পর্যন্ত আপনাদের দেখানো ছিল এবং এই লাল কালারের ক্যান্ডেলের পরে পরবর্তীতে আরেকটা লাল কালারের ক্যান্ডেল আসছে, এইটা তো ব্রেকআউটের, এটা এই জায়গা, এই লাল কালারের ক্যান্ডেল। এরপরে দেখেন 2 দিন বাড়ার পর এখানে আবার 2টা লাল ক্যান্ডেল, অনেকেই সেল করে দিতেন, আপনি হয়তো দেন নাই, আপনি হয়তো এক্সপার্ট বা কেউ হয়তো দিছে, আমি সেটা কম্পেয়ার করতে চাচ্ছি না, আমি বোঝাচ্ছি এই জায়গাতে অ্যানালিসিস করার নামই হচ্ছে ওভার অ্যানালিসিস করা। আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে আমার স্টপ লস এইবার উপরে উঠতেছে, এখনও সুইংই তৈরি করে নাই, এইখানে একটা সুইং তৈরি করে উপরে উঠছে। এইবার দেখেন আমার এই যে সবুজ কালারের একটা বক্স তৈরি করা আছে, এই যে 32 টাকা 60-70 পয়সার যে জায়গাটা, এইটা আমার বর্তমান স্টপ লস। আমার কেনা কিন্তু 28 টাকা 10 পয়সায়, আমি কিন্তু 33, 34, 35 কোথাও সেল করি নাই। এখন কিন্তু আমার স্টকটা মানে 3 দিনে এখানে 15% লস, মানে প্রফিট থেকে 15% নিচের দিকে নেমে গেছিলো, বাট আমি কিন্তু অবজার্ভ করছি, আমি কিন্তু সেটাকে অ্যাবজর্ব করছি নিজের ভেতরে, কারণ আমি জানি এইখানে যদি আমি অ্যানালিসিস করি সেটার নাম হবে ওভার অ্যানালিসিস। যদি কোনো কারণে 32 টাকা 50-60 পয়সার নিচে নেমে যায় আমি সেল করে দিব, সেইটা হবে আমার অ্যাকচুয়াল অ্যানালিসিস। সো এখন আমি সেল করব কোথায়? এখন আমি সেল করবো এই যে আমার টার্গেট জোনে 42 টাকা থেকে 44 টাকা। আপনি বিশ্বাস করেন না নাই করেন, আমি এখনও বিশ্বাস করি যাবে। তার মানে এই না এটা এখন বাই জোনে আছে, আপনি কালকে বাই করেন। এখন আপনি বাই করলে ততটুকুই রিস্কে পড়বেন আমি যতটুকু সেফে আসি, অর্থাৎ আমি এইখান থেকে এই পর্যন্ত প্রফিটে আসি, নিচে নামলে আমি এখানে সেল করে দিলেও 15%-এর উপরে প্রফিটে থাকবো, আর এইখানে আপনি বাই করার পরে নিচে নামলে আপনার রিস্ক থাকবে। সো ওইটা আপনার পার্ট, আমি আপনাকে বাইয়ের পরামর্শ দিচ্ছি না। ওভার অ্যানালিসিস কেন করা যাবে না সেইটা আমি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আরেকটা রিয়েল টাইম উদাহরণ দেখাই, আমি আপনাদেরকে ওই ভিডিওতেই দেখাইছিলাম আমার আরেকটা লাইভ ট্রেড, সেটা হচ্ছে ঘেল বা গেল যেটাই বলেন, যে নামেই ডাকেন। এই স্টকটাতে যখন 12 টাকা 50 পয়সা ছিল, স্টকটা এন্ট্রি কিন্তু 11 টাকা 10 পয়সা, ওটা মাথায় রাখতে হবে। বাট তারপরও এইখানে আরেকটা অপরচুনিটি দেখাইছিলাম আমি আপনাদেরকে, যে স্টকটা 12 টাকা 50 পয়সার এই ক্যান্ডেলের পরে আমি এক্সপেক্ট করতেছি একটা নিচের দিকে আসবে, কিন্তু আমার ধারণা এইটা হচ্ছে তার বর্তমান সুইং এবং এই সুইং লোটা সে ব্রেক করবে না। এইখান থেকে উপরের দিকে উঠে 13 টাকা 30 পয়সা, খেয়াল করেন 13 টাকা 30 পয়সার উপরে সে উঠবে এবং যেটা হবে আমার প্রথম প্রফিট টেকিং টার্গেট।
যদিও আমাকে আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি, আমি ফর্চুনেটলি বলবো, আনফর্চুনেটলি বলবো না, কারণ আমার অ্যানালিসিস সঠিক হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার প্রফিট করা। যদি এটা 13 টাকা 30 পয়সায় গিয়ে পড়ে যেত তাহলে বলতে পারতাম আমার অ্যানালিসিস সঠিক হয়েছে, বাট যেহেতু এটা 13 টাকা 30 পয়সা পার করে হল্ট হয়েছে, তার মানে আমার অ্যানালিসিস সঠিক হওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ প্রফিটেবিলিটি বাড়ছে, ওইটা ইম্পর্টেন্ট। সো আপনি যখন জিএইসে আইএল ঘেইল এই স্টকের চার্টে যাবেন, আপনি দেখেন ওই সেম জিনিসটা খেয়াল করেন, এই যে 12 টাকা 50 পয়সার পরে নিচে আসবে, তারপরে উপরে উঠবে। সো আপনি যদি ওই 12 টাকা 50 পয়সার পরে এখানে দেখেন, আমার সুইং লো ছিল হচ্ছে এইটা, খেয়াল করেন সুইং লোতে দাগ দেওয়া ছিল এইটা এবং ক্যান্ডেল ছিল এইটা, সুইং লো এইটা, জুম করে দেখাচ্ছি, কোনো লুকোচুরির কিছু নাই। এই ছিল সেই ক্যান্ডেল, 12 টাকা কত পয়সা, 12 টাকা 50 পয়সার দিন, এই যে 12 টাকা 50 পয়সার দিন সেই ক্যান্ডেল। পরবর্তীতে এখানে একটা সুইং তৈরি করলো এবং এটা আমার বিশ্বাস ছিল এটা হইছে, এটা ফ্যাক্ট না। এখান থেকে যখন বাড়া শুরু করছে তখন আমার স্টপ লসটা কিন্তু এই জায়গা থেকে উপরের দিকে উঠে এইখানে চলে আসছে। এরপরে যদি আমি ফেল করতাম, আমার এইখানে যদি রিজেকশন খেয়ে নিচে চলে আসতো, তাহলে কিন্তু এই যে 11 টাকা 70 পয়সা আমার স্টপ লস হিট হয়ে যাইতো এবং আমি প্রফিট করতে পারতাম মাত্র 60-70 পয়সা। যেহেতু আমার 11 টাকার দিকে এন্ট্রি, 11 টাকা 10 পয়সা এন্ট্রি এবং 11 টাকা 70 পয়সায় ক্লোজ করলে আমার মাত্র 60 পয়সা প্রফিট হবে। এর মধ্যে আবার কমিশন আছে, মানে একদম নাই বললেই চলে, ওই যে T2 ট্রেডারের দিন আনি দিন খাই স্টাইল আর কি। এনিওয়ে, পরবর্তীতে আমার যে এক্সপেকটেশন ছিল 13 টাকা 30 পয়সার টার্গেট, সেটা কিন্তু ব্রেকআউট করছে। যদি এটা ব্রেকআউট না করতো, আজকে যদি এই স্টকটা হল্ট না হইতো, আমি অ্যাগ্রি করতেছি এবং ডেফিনেটলি বলতেছি যে এইখানে আমি মিনিমাম 50% সেল করে দিতাম। ইটস ট্রু, আমি সবসময় তাই করি। 50% সেল করে বাকি 50%কে আমি আবার নিচের স্টপ লস পর্যন্ত ওয়েট করতাম, যে স্টপ লস হলে বাকি 50%ও সেল করে দিব, স্টপ লস না হলে এটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করব। এই স্টকটার পরবর্তী প্রফেশনাল প্রফিট টেকিং জোন কোনটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট যেহেতু এটা রানিং ট্রেড, আমি ভিডিওতে এই ধরনের কমেন্ট করে কাউকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি না, স্টকটার ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছি না, বাট আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যখন একটা ট্রেডের মধ্যে আসেন, এটা আপনার স্টপ লস, তখন এই দুইটা লাল ক্যান্ডেল আপনার জন্য ওভার অ্যানালিসিস করার মধ্যে পড়ে। আবার এই দুইটা লাল ক্যান্ডেলের পরে যখন উপরে উঠে গেছে, এই লাল ক্যান্ডেলের নিচে আপনার সুইং লো, এইটা আপনার স্টপ লস। এবার যখন উপরে উঠতেছে, ওকে আরেকটা সুইং তৈরি হওয়ার জন্য আপনাকে সুযোগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সুইং লোটা ব্রেক না করতেছে, ততক্ষণ পর্যন্ত এই স্টকটা আপ ট্রেন্ডে আছে। বেসিক বুঝেন, সুইং তৈরি করতেছে, উপরে উঠতেছে, সুইং তৈরি করতেছে, উপরে উঠতেছে, মানে এটা আপ ট্রেন্ডে আছে। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত আগের সুইং লো ব্রেক না করবে, আমি কেন এটাকে সেল করে দিব ভয় পেয়ে, ওভার অ্যানালিসিস করে? সুযোগ দেন, আবার উঠছে, এবার এটা ব্রেকআউট করছে। কালকে হয়তো এই ব্রেকআউট দেখে কিছু মানুষ এন্ট্রি নিবে বা আজকে নিছে, তাদের ম্যাচিউরড হওয়ার আগে স্টকটা হয়তো আবার একটা সুইংলো তৈরি করতে আসবে। যখন ওই সুইংলো তৈরি করতে আসবে, তখন আপনারা আবার স্টপ লস দিবেন, যে কেনার পরের দিন আমাদের T2 দিনে বা ম্যাচিউরিটির দিনে আমরা লসে পড়ে গেছি, 50 পয়সা লসে সেল করে দিই, অল্প লস আছে। দ্যাট ইজ নট ট্রেডিং, এটা ট্রেডিং না। এরপর যখন আবার উপরে উঠবে, এইখানে হবে আমার স্টপ লস এবং আমার পরবর্তী প্রফিট টেকিং জোন যেইখানে আছে, সেইখানে আমি প্রফিট টার্গেট করার চেষ্টা করব। এবার টার্গেট নিয়ে আপনাদের যে ওভার অ্যানালিসিসটা হয়, সেইটা একটু ক্লিয়ার করে দেই, তাহলেই মোটামুটি ওভার অ্যানালিসিসের পার্টটা আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। যেমন এটা হচ্ছে ইন্ডেক্স। এখন ইন্ডেক্সের আমি তো প্রথম থেকে বলছি যে এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স জোন নাই, সাপ্লাই জোন নাই, বাট প্রথম প্রফেশনাল সাপ্লাই জোন আমি দেখতে পাচ্ছিলাম এটাকে, এবং ফাইনাল সাপ্লাই জোন এই জোনের মধ্যে, এইটুকু অংশের মধ্যে। এটা যদি ব্রেকআউট করে তারপরে বাড়বে, তারপরে এটাতে চলে আসবে, যদি আরও ব্রেকআউট করে আরও উপরে উঠবে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। বাট আপাতত প্রথমটা ছিল এই লাল অংশ, আর এই লাল অংশ পার করলে চলে যাবে ওপরের ওই অংশটাতে। এটা ছিল বেসিক একদম। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, আমি আপনাকে রিয়াল চার্ট দিয়েই দেখাই, আদারওয়াইজ বুঝাইতে কষ্ট হবে। রিয়াল চার্ট ওপেন হচ্ছে। এই যে আমার ওই গ্রুপে দেওয়া চার্ট, সেই চার্টটাই আমি আপনাকে দেখাচ্ছি। এই যে চার্ট, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, মানে একদম ভালো ভলিউম নিয়ে, ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে প্রথম রেজিস্ট্যান্স জোনে সে এন্ট্রি করেছিল। এবং আমি আপনাদের ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, এবং সেখানে কয়েকজনের কমেন্ট দেখে আমি তাদের দোষ দিব না, আমি নিজে রিয়ালাইজ করতে পেরেছি যে আমার মনে হয় লাইফ টাইমে ইন্ডেক্স নিয়ে আপডেট দেওয়া উচিত না। কারণ আমি কি বুঝাইতে চাই সেটা অল্প কিছু লোক বুঝে ঠিকই, বাট কিছু লোক আবার সেটাকে নেগেটিভলি দেখে না, মানে তাদের কাছে মেসেজটাই নেগেটিভ থাকে। ওটা তাদের দোষ না, আমারই ভুল, আমি মনে করে নিচ্ছি। সো আমি লাইফ টাইমে আপনাদের ইন্ডেক্স নিয়ে আর কোনো আপডেট দিব না, ক্লোজ হোক, কয়েকদিন পর একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মূল বিষয়টা হচ্ছে, আমি এই ক্যান্ডেলটার পরে বলেছিলাম যে এই সর্বপ্রথম প্রফেশনাল বা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স জোনে মার্কেট ঢুকলো।
এইটার আগ পর্যন্ত মার্কেট রেজিস্ট্যান্স জোনেই ছিল না, এটা কোনোটাই রেজিস্ট্যান্স ছিল না। এই লাল ক্যান্ডেল ওভার অ্যানালিসিস, এই যে চলমান মাঝখানে দুইটা লাল ক্যান্ডেল, এখানে যদি আপনি সেল দেন ওভার অ্যানালিসিস, কারণ আপনি দেখতেছেন প্রফেশনাল ট্রেকিং জোন এখানে, তাহলে আপনি মাঝখানের লাল ক্যান্ডেলে সেল দিচ্ছেন, এক্সিট করতেছেন, মানেই আপনি ওভার অ্যানালিসিসের শিকার। এখানে আসার পর এবার সবচেয়ে মজার ইন্টারেস্টিং যে ব্যাপারটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলিওট ওয়েভ দিয়ে আমরা যারা মাপি, এখানে টার্গেট দেখায়, আমরা যারা এসএমসি ফলো করি এখানে সাপ্লাই ব্লকের অর্ডার ব্লক দেখায়, বা যেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখেন অনেক ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস দেখায় যে এটা একটা সেল জোন, এবং আমি অস্বীকার করতেছি না, আমিও বলতেছি এটা একটা সেল জোন। বাট দ্য ডিফারেন্স ইজ টেকনিক্যাল অ্যানালিসিস কি কোনোটা আপনাকে এটা বলে দিছে যে এখানে আসার পর কালকে পড়বে না 17 দিন পরে নিচের দিকে পড়বে? জাস্ট অ্যান্সার মি দ্য কোশ্চেন। কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের মেথড, ইলিওট ওয়েভ হোক, এসএমসি হোক, হারমোনিক হোক বা অ্যালগো ট্রেডিং, আপনি যাই করেন না কেন ভাই, যেটাই করেন সবই একটু একটু হাঁটছি, বিষয়টা হচ্ছে কোনোটা আপনাকে এইটা বলতেছে না যে এইখানে আসার পর কালকে পড়বে, বলতেছে এইখানে আসার পর পড়তে পারে, দ্যাট ইজ এক ডিফারেন্ট থিং। আর যখন আপনি ভাবতেছেন এইখানে আসার পর কালকেই পড়বে, সেটা আরেকটা ডিফারেন্ট থিং। এখন মার্কেট যেইখানে আছে, হ্যাঁ ডেফিনেটলি মার্কেটে প্রফিট টেকিং গতকালকে হয়েছে, আজকে আবার রিবাউন্ড করার চেষ্টা করছে, এইটা প্রফিট টেকিং জোন, আগামীতেও 2-1 দিন প্রফিট টেকিং হবে। যদি এইটার উপরে সে ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা পরবর্তী গন্তব্য খুঁজবো, যদি না দিতে পারে তাহলে আমার যেটা আমার এক্সপেকটেশনটা হচ্ছে এরকম। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আসলে এরকম হয়, আমি কিন্তু জানি না এরকম হবে কিনা, যদি আসলে এরকম হয় এই সময়টুকু চলতে চলতে আরও 15 দিন, আরও 20 দিন চলতে পারে, এবং এই 15 দিনে, এই 20 দিনে প্রতিদিন মিনিমাম অ্যাভারেজে 5টা করে স্টক হল্টেড হবে। এখন এই 5টার মধ্যে যদি আমি আমার একটা ঢুকাইতে পারি এবং এই 15 দিন যদি আমি মার্কেটে লাইভ থাকতে পারি, আমার কিন্তু 50% প্রফিট করার সুযোগ আছে। আমি আপনার কথাও বলছি, আপনারও সুযোগ আছে। বাট আপনি মানে যেটা করতেছেন যে টার্গেট হিট করছে, দ্যাট মিনস আমার টেকনিক্যাল অ্যানালিসিস বলে দিয়েছে বা আমার রেজিস্ট্যান্স জোন বলে দিয়েছে এইটা রেজিস্ট্যান্স জোন, এখানে আমি সেল করব। আমি আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম যে রেজিস্ট্যান্স জোনে ঢুকে গিয়েছে। নতুন বাই করা এবং স্টক হোল্ড করা দুইটা ডিফারেন্ট জিনিস। নতুন বাইতে সতর্কতা অবলম্বন করা যেতে পারে, বাট মার্কেট যদি এখানে প্রফিট টেক হয়ও, বাই রোটেশন প্রফিটেবিলিটি বাড়বে। ইউটিউবে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, এই কথাগুলোই লেখা আছে। বাট তারপর আমি বলতেছি আমি ওগুলো আবার লিখবো না ভাই, সরি, হাত জোর করে সরি বলে নিচ্ছি, কারণ আমি তো দিয়ে রাখছি এইটা, আমি তো ফলো করতেছি এইটা। বাট আমি আপনাকে এইটা না দিয়ে এইটার মেসেজটা যখন বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বুঝতেছেন এখান থেকে মনে হয় কালকে পড়ে যাবে, আজকে সব সেল করে দেওয়া উচিত, বা ভয় দেখানো হচ্ছে বা ভয় পাওয়া উচিত, আমি জানি না। বাট আপনি কীভাবে নিচ্ছেন, সো আমি দিবই না যাতে আপনি ভয় না পান। বাট বিষয়টা হচ্ছে যখন একটা স্টক একটা টার্গেট লেভেলে হিট করবে, এটা তো ইন্ডেক্স, যদি স্টক হয় আপনি যে নিচের যে আপনার মানে ইমিডিয়েট যে ট্রেলিং স্টপ লস থাকবে, আপনি যদি মুভিং অ্যাভারেজ ইউজ করেন দেখবেন এরকম করে উঠছে, তো কোনো কারণে এটা ফল করে এটা ক্রস করলে আপনি এখানে সেল করে দিবেন। আমি ধরে নিচ্ছি আপনি বেসিক অ্যানালিস্ট, এই কারণে আমি আপনাকে মুভিং অ্যাভারেজের কথা বললাম। যদি আপনি প্রাইস অ্যাকশন ফলো করেন, এই যে প্রাইস অ্যাকশনের যে জোন, এই জোনের নিচে ব্রেকডাউন করে ক্লোজিং দিলে আপনি সেল করে দিবেন, সেইটা লজিক্যাল। আপনাকে বুঝতে হবে আমি যে সেল করলাম কী কারণে সেল করলাম, আমি কি কোনো ক্যান্ডেলের, আমি কি কোনো মুভিং অ্যাভারেজের, আমি কি কোনো আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজির কনফার্মেশন পেয়ে তারপরে সেল করলাম, তাইলে সেটা লজিক্যাল। এরপরে মার্কেট উঠুক, এরপরে মার্কেট উঠলে আপনাকে আবার নতুন করে কিনতে হবে, বাট আপনি আপনার রুল অনুযায়ী অবশ্যই সেল করবেন। কিন্তু এইখানে হচ্ছে সাপ্লাই জোন এবং এইখানে গিয়ে প্রফিট টেক হয়েছে, এটা দেখে কোনো মুভিং অ্যাভারেজ ডাউন সিগন্যাল দেয় নাই, কোনো প্রাইস অ্যাকশন ডাউন সিগন্যাল কনফার্ম করে নাই, কোনো মেথডে আপনার ব্যক্তিগত কোনো মেথডেও এখানে সেল কনফার্মেশন আসে নাই। আপনি মনে করলেন এটা সাপ্লাই জোন এবং এখানে প্রফিট টেক হয়েছে, এই কারণে আমাকে এখান থেকে বেরোয় যাইতে হবে, আর আমার ট্রেড হোল্ড করা যাবে না। দিস ইজ কল্ড ওভার অ্যানালিসিস। এটা স্টকের ক্ষেত্রেও ঘটবে, এটা ইন্ডেক্সের ক্ষেত্রেও ঘটবে। ইন্ডেক্সের ক্ষেত্রে তো এমনভাবে ঘটে যে মানে কি বলবো, এই পুরো অংশে এই জায়গার পর থেকে এই পুরো অংশে আজ পর্যন্ত ট্রেডে এন্ট্রি নেয় না এরকম লোক আমি নিজে চিনি, আমার আশেপাশে আছে, আমার গ্রুপে আছে। কি কারণ? তাদের মনে হচ্ছে যে মার্কেট আর্টিফিশিয়ালি উঠতেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। হ্যাঁ ভাই, আমি মেনে নিচ্ছি মার্কেট আর্টিফিশিয়ালি উঠতেছে, আমার মানে প্রোনাউন্সিয়েশন এত দুর্বল না, আসতে যেয়ে মাঝে মাঝে এগুলো বেরোয় যায়, মানে বেয়াদবি নেবেন না বা ভুল মনে করবেন না। বিষয়টা হচ্ছে মার্কেট যদি আর্টিফিশিয়ালিও ওঠে, আপনি কি আমাকে বুঝাইতে চান বা বলতে চান ভলিউম কখন আর্টিফিশিয়াল হয়? এই ভলিউম কি আর্টিফিশিয়াল? তারপর আপনি বলতে পারেন মার্কেট শুধু লোপেট দিয়ে উঠতেছে, ভাই রেনেটা কেন মুভ করে, লিন্ডেভিডি কেন মুভ করে, বেক্সিমকো ফার্মা কেন মুভ করে, কেন ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক হল্ট হয়, কেন হয়? এই স্টকগুলো কি আর্টিফিশিয়ালি মুভ হচ্ছে?
হ্যাঁ, আপনার মনে হইতে পারে মার্কেট এইখান থেকে আর খুব বেশি হয়তো উঠবে না, আর এখান থেকে আশেপাশ দিয়ে ঘুরে টুরে সামনে হয়তো একটা কারেকশন আসবে। হইতে দেন, হোক না, কারেকশন হোক আগে। কারেকশন যখন হবে তখন আপনি নতুন বাই বন্ধ করেন। কারেকশন হওয়া মানে ইন্ডেক্সে কারেকশন শুরু হওয়া মানে নতুন বাই অপরচুনিটি খোঁজার পরিমাণটা কমানো। এক্সিস্টিং স্টক সেল করাও না। এক্সিস্টিং স্টক আপনি কখন সেল করবেন? আপনি ওই যে দেখাইলাম যে যেই স্টকটাতে আপনি আসেন বা যেই স্টকটা নিয়ে আপনি প্ল্যান করতেছেন, ওই স্টকটা যখন আপনার প্রফেশনাল প্রফিট টেকিং টার্গেট জোনের দিকে যাবে, লেটসে এখানে গেছে এবং আপনি দেখতেছেন ইন্ডেক্সও পড়তেছে, এবার আপনি সেল করতে পারেন। বাট স্টকটা এখানে আছে, ইন্ডেক্স এখানে একদিন পড়ছে, সমস্যা কি ভাই? ইন্ডেক্স পরের দিন আবার একটু উঠলেই দেখবেন এটা আবার 3 টাকা বেড়ে গেছে, 2 টাকা বেড়ে গেছে, আবার একটু পড়বে, আবার 1 টাকা নিচে আসবে, সমস্যা নাই। ও ওর মতো করে সুযোগ তৈরি করে নিবে কিভাবে ওকে উপরে উঠতে হয়। এটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে প্রফেশনাল প্রফিট টেকিং জোনটা কোথায়, এবং সেই পথিমধ্যে রাস্তায় যাত্রার সময় লাল ক্যান্ডেলের উপরে ওভার অ্যানালিসিস করা বন্ধ করেন। এই ক্যান্ডেলের নাম কি, এটা ডার্ক ক্লাউড, এটা রেজিস্ট্যান্স, এটা অমুক, এটা তমুক, এটা বিয়ারিশ এনগালফিং, হাবি জাবি যত কিছু আজকে থেকে শিখছেন, আপনি মার্কেটের ট্রেন্ড বুঝেন। মার্কেটের ট্রেন্ড অনুযায়ী ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই সুইংটাও ছিল ইম্পর্টেন্ট। এই সুইংয়ে কোনো বিয়ারিশ ক্যান্ডেল আসলে আমিও সেল করাইছি, আমিও সেল করছি। বাট এটা তো চলতেছে আপ ট্রেন্ড, সেটা আর্টিফিশিয়াল হোক, ছোটো আপ ট্রেন্ড হোক, আর যেই আপ ট্রেন্ডই হোক, আপ ট্রেন্ড এটা তো কোনো সন্দেহ নাই। তাহলে যেহেতু আপ ট্রেন্ড এবং এটা ব্রেকআউট করতেছে, সেই ক্ষেত্রে ব্রেকআউট করার পরে পরবর্তী প্রফিট টেকিং জোন এইটা। আমি যদি এই স্টকটাও কিনে থেকে থাকি, আমার হোল্ডার যদি এই স্টকটাও থেকে থাকে, তাহলে আমি স্টপ লস ফলো করব। আমি তো এই লেভেলের আগে সেল করব না। ইভেন আমি যদি দেখি মার্কেট কারেকশন মোডে যাচ্ছে না, মার্কেট ব্রেকআউট দিচ্ছে, আমি তো এইখানেও সেল করব না। আবারও ট্রেলিং স্টপ লস হিট করে সেট করে বসে থাকবো, এবং পরবর্তী সুইং যদি আমার কাছে মনে হয় এইটা, আমি এই সুইংয়ের জন্য অপেক্ষা করব, কিংবা আমার কাছে যদি মনে হয় এইটা, তাহলে আমি এই সুইংয়ের জন্য অপেক্ষা করব। ব্যাপারটা এরকম। সবাই না, অল্প কিছু মানুষ আমার সাথে প্রচুর পরিমাণ তর্ক করে ফেসবুকে। তর্কটার কারণ হচ্ছে সবাই আসলে স্টপ লস পছন্দ করে না। স্টপ লসটা কী এটা তো তারা বুঝে না, এই কারণে স্টপ লস পছন্দ করে না। রিসেন্টলি আমি একটা কমেন্ট পাইছি, কমেন্টটা খুব মজা লাগছে এবং লজিক্যাল মনে হয়েছে। আমার গ্রুপের একটা ভাই আমাকে কমেন্ট করে জানাইছেন যে এতদিন পর্যন্ত উনি মনে করতেন স্টপ লসের মানে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস্ট কিংবা অ্যাডমিনদের একটা স্টক দেওয়ার পরে, কেনানোর পরে, পরামর্শ দেওয়ার পরে বা অ্যানালিসিস করার পরে সেটার থেকে মুক্তি পাওয়ার পন্থা। বাট উনি এটা বুঝতেন না যে স্টপ লস না দেওয়ার কারণে পোর্টফোলিওতে মানুষের 30, 40, 50, 60% প্রফিট হয়। অ্যানালিস্ট বা কেউ যদি স্টপ লস মেনে চলে, তার 5%, 7% প্রফিট লস হইতে পারে। আই এগ্রি, আমারও হয়। বাট কোনোদিনও কোনো স্টকে 50% প্রফিট লস হওয়ার কোনো সুযোগ নাই। আমার আজ পর্যন্ত আমার লাইফে কোনো দিন কোনো স্টকে আমি 30% লসও বুক করে দেখি নাই। 50% তো প্রশ্নই ওঠে না। সো কীভাবে যায় অতটুকু লস আমি জানি না, যদি সে স্টপ লসের কনসেপ্টটা বুঝে। সো আজকে আমাকে ফেসবুকে একজন খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন, লজিক ছিল, আমি ওনাকে দোষ দিচ্ছি না, আমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি, ওভার ট্রেডিংয়ের মিসকনসেপশনগুলো দূর করার চেষ্টা করতেছি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি স্টপ লস ফলো করেন, তাহলে নাকি আস্তে আস্তে পুঁজি শূন্যের কোঠায় নামবে। এটা ওনার লজিক, এবং আমি বিশ্বাস করি আমাদের মার্কেটে যারা টেকনিক্যাল অ্যানালিসিস কম বুঝেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এই কনসেপ্টটা থাকতে পারে। আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, আপনার এই ওভার অ্যানালিসিসের কারণে আপনি যে জিনিসগুলো ভাবেন সেই জিনিসগুলো থেকে আপনি বেরোইতে পারেন কিনা। লেটস এই স্টকটা আপনি কিনছেন এবং আপনি কোনো অ্যানালিসিস পারেন না, আমি চোখ বন্ধ করে দাগ দিলাম, আমি চোখ বন্ধ করে দাগ দিছি, তার মানে আপনি এই জায়গায় এই স্টকটা কিনছেন, আমি কিছুই দেখি না এটা মানে কোন দিকে আসছে, কোথার থেকে বটম তৈরি করছে, কিছুই না। তবে একটা জিনিস দেখার চেষ্টা করবো, যেটা দেখতে পারলে ভালো, যে এটা আসলে আপ ট্রেন্ডে আছে কিনা, এটা বেসিক, এটা একটু দেখে নেবেন। আমি ধরলাম আপনি কিছুই দেখেন না, আপনি এখানে কিনছেন, কেনার পরে আপনার স্টপ লস এইখানে 31 টাকা 80 পয়সায় আপনার স্টপ লস, এবং আপনি কিছু না জেনে কিছু না বুঝে 33 টাকা 80 পয়সায় স্টকটা বাই করছেন আজকে। তাহলে আপনার লস হইলে কয় টাকা লস হবে? 2 টাকা লস হবে। বিক্রি করতে গেলে 5-10 পয়সা কম বেশি হইতে পারে, সেটা এক্সেপশন ধরে নিলাম, বাট আপনি ধরে নেন 2 টাকা লস হবে। এবার আপনি আমাকে শুধু একটা জিনিস বলেন, একই কাজ মার্কেটের আপ ট্রেন্ডে আছে এরকম 5টা স্টকের মধ্যে আপনি একটা না করবেন, এটা তো ইউনিয়ন ইন্স্যুরেন্স, আপনি জেমিনিসিতে করবেন, আপনি রহিমা ফুডে করবেন, বা এবিসিডি, যেই স্টকগুলো মোটামুটি আপ ট্রেন্ডে আছে, এটা বোঝার চেষ্টা করেন কথা, যেই স্টকগুলো আপ ট্রেন্ডে আছে এই স্টকগুলোর মধ্যে একদম টপে চলে গেছে, প্রফেশনাল সাপ্লাই জোনে চলে গেছে, ওগুলো না আবার। হ্যাঁ, আমি জেমিনি রহিমার কথা বলছি আপ ট্রেন্ড বোঝানোর জন্য, বাট জেমিনি রহিমা কিন্তু আমি নিজে জেমিনি 160 এবং রহিমা 130-এ সেল করছি।
পরে আবার কিনবো কিনা সেটা পরের ব্যাপার, বাট আমি আমার মতো করে সেল করছি, আমার কাছে মনে হয়েছে ওইটা একটা প্রফেশনাল প্রফিট টেকিং জোন হইতে পারে, তাই আমি সেল করছি, এটা আমার ব্যাপার। বাট আপনি নাও করতে পারেন, কিন্তু আমি বুঝাচ্ছি মার্কেটের যেই কোনো স্টক যেটা আপ ট্রেন্ডে আছে, আপনি চোখ বন্ধ করলেন এবং গেলেন, যাওয়ার পরে এই লেভেলে কিনলেন কিছু না বুঝে, এবং প্রতিটা স্টকে আপনার স্টপ লস 2 টাকা, তাহলে আপনার হাতে আছে টোটাল 5টা স্টক, 5টা ট্রেড নিছেন, 5টা স্টক মিলে আপনার টোটাল লস হচ্ছে 10 টাকা। এই 10 টাকাকে আমি ধরে নিচ্ছি পার্সেন্টেজে যদি হিসাব করেন, 5টা স্টক আমি ধরে নিচ্ছি প্রতিটা স্টকে আপনার অ্যাভারেজে 5% করে লস হচ্ছে। পার্সেন্টেজে পরেই যে আমি টাকা দিয়ে বুঝাচ্ছি, তাহলে আপনি পার্সেন্টেজ এমনিতেই পেয়ে যাবেন। 10 টাকা আপনার রিস্ক 5টা ট্রেডে টোটাল। এবার শুধু আপনি আমাকে একটা কথা বলেন, আপনি যদি একদিন 5% বাড়ার পরে ওভার অ্যানালিসিস করে পরের দিনের লাল ক্যান্ডেল দেখে সেল করার মুডে না থেকে প্রপার সাইকোলজি হোল্ড করে প্রফেশনাল সাপ্লাই জোনকে নিজের টার্গেট বানিয়ে নিজেকে স্ট্রিক্ট রেখে ওই ট্রেডটাকে হোল্ড করতে থাকেন, তাহলে আপনার কি মনে হয় যে মার্কেট ভালো থাকাকালীন সময়ে 5টা ট্রেড আপনি নিছেন আপ ট্রেন্ডের স্টকে, কয়টা প্রফিট হবে আর কয়টা লস হবে? আমি একটু বলি, আমি মনে করি যে আপনার একটা প্রফিট হবে আর 4টা লস হবে। আপনি যদি মনে করেন যে এর চাইতেও খারাপ রেজাল্ট আপনার হবে, তাহলে আমি বলতে চাই আপনার মার্কেট থেকে এই মুহূর্তে পলায়ন করা উচিত। যদি আপনি এই মার্কেটে থাকেন, তাহলে অন্ততপক্ষে আপনাকে এইটা বিশ্বাস করতে হবে 5টা ট্রেডের মধ্যে ভালো বুলিশ রানিং একটা মার্কেটে অন্ততপক্ষে 4টা লস হবে, একটা প্রফিট হবে, এই আত্মবিশ্বাসও আপনার নাই, তাইলে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আরি কাটাকাটি, ঠিক আছে, আপনার সাথে আমার আরি। এবার আসেন লজিকে। 4টা স্টকে আপনি স্টপ লস দিলেন 2 টাকা করে, 4 দুগুণে 8 টাকা আপনার টোটাল স্টপ লস, 8 টাকা আপনার লস হয়েছে। ক্লিয়ার? আপনি এই স্টকটাই কিনছেন, আমি বেশি দূরে যাচ্ছি না, 33 টাকা 80 পয়সায়। প্রফেশনাল প্রফিট টেকিং জোন আমি দেখতে পাচ্ছি প্লাস মাইনাস 45 টাকায়, 44, 45, 46 ব্লা 45 টাকায়। 5টারই সেম চিন্তা করেন, সেম আপনি এলোমেলোভাবে 5টা কিনছেন। এখন এই 33 টাকা 80 পয়সা কমিশন বাদ দেন, 34 টাকা থেকে ধরেন, 34 টাকা থেকে যদি একটা স্টক 45 টাকা পর্যন্ত আপনি প্রফেশনালি হোল্ড করেন, মাঝখানে ওভার অ্যানালিসিস না করে, তাহলে 11 টাকা আপনার প্রফিট। তাহলে অন্ধের মতো 5টা ট্রেড নিয়েছিলেন, যার মধ্যে 4টাতেই আপনি লস করছেন এবং একটাতে আপনি প্রফিট টেক করতে পারছেন, তারপরেও কিন্তু আপনার 8 টাকা প্রফিট হয়ে 8 টাকা লস হওয়ার পরেও আপনি 3 টাকা প্রফিটে আছেন। 3 টাকা প্রফিটে থাকার পরে আপনি কিন্তু আলটিমেটলি লুজার হইলেন না। সো এই বেসিক থিংটা যদি আপনি বুঝেন, তারপরও আপনি কখনোই মার্কেটে লস করতে পারবেন না যদি আপনি প্রফেশনালি স্টপ লস মেনটেন করেন। সো এই হচ্ছে মূল ভিডিওর মোটিভ। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ওভার অ্যানালিসিস করা কেন বন্ধ করতে হবে। বুঝাইতে পারছি কিনা কমেন্ট করে জানাইতে পারেন। আপনাদের মতামতের উপর নির্ভর করে সাইকোলজিক্যাল পরবর্তী ক্লাস হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।